হ্যালো এভরিওয়ান। সো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের এইচএসসি পরীক্ষা চলতেছে এবং সামনে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি পরীক্ষা। এখন এই আইসিটি পরীক্ষায় কিন্তু আমাদের এমসিকিউ থাকবে 25 মার্কের, 25টা এমসিকিউ তুমি পাবা। তো আজকে আমরা প্রতিটা চ্যাপ্টার দেখব কী টাইপের এমসিকিউ আসবে সেটা আমরা একটু আলোচনা করব, যাতে করে তোমাদের ক্লাসের মাধ্যমে এমসিকিউ এর একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা একটু মনোযোগ সহকারে করতে হবে। আর সিকিউ এর কথা অনেকেই বলেছো, তো সিকিউ এর ক খ গ ঘ আমি দিয়ে দিব, তো তোমরা অতটুকুই পড়বা, তাহলেই তোমাদের পরীক্ষার জন্য ইনাফ হয়ে যাবে। আর এই ক্লাসটা কিন্তু সকল বোর্ডের জন্য, তুমি যে বোর্ডই হও না কেন তোমাকে কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে এগুলো হেল্প করবে। তো চলো আমরা শুরু করছি। তো প্রথম যে কোয়েশ্চেনটা আমাদের আছে সেটা হলো যে ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়। এখন যখনই তোমাকে এই যে ট্যানারি শিল্পের বর্জ্যের কথা বলবে, হ্যাঁ, তখনই তোমাকে মাথায় আনতে হবে কিসের কথা? ন্যানো টেকনোলজির কথা। অর্থাৎ এখানে আমার অ্যান্সার হবে সি নাম্বারটা, ন্যানো টেকনোলজি। এখানে তোমার ভার্চুয়াল রিয়েলিটির কাজ কিন্তু আলাদা, বায়ো ইনফরমেটিক্সের কাজ কিন্তু আলাদা, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কিন্তু আলাদা। এটা একটু মনে রাখতে হবে এবং সামনে আমরা এই টাইপের কিছু কোশ্চেন দেখব। এরপরে আসো আমাদের নেক্সট কোশ্চেন, সেটা নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয়। এখন আমাদেরকে জানতে হবে ক্রায়োজেনিক এজেন্টগুলো কী কী। তো এগুলা আমাদের, তুমি যদি একটু দেখো, নাইট্রোজেন অবশ্যই ক্রায়োজেনিক এজেন্ট, এরপর আর্গন আছে, অক্সিজেন আছে। তার মানে এখানে জাস্ট একটা অ্যান্সার আমার ক্রায়োজেনিক এজেন্ট নয়। সেটা কোনটা? সেটা হইলো কার্বন মনোঅক্সাইড। তার মানে আমাদের অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে, আর এই ক্লাসের পিডিএফ তুমি কোথায় পাবা এটা একটু পরে বলতেছি, এবং আমি ওখানে উত্তর সহ দিয়ে দিব, রাইট? সো ওখানে জাস্ট কোয়েশ্চেন থাকবে না, কোয়েশ্চেন অ্যান্সার সব কিছু আমি দিয়ে দিব, যাতে করে তোমাদের পরীক্ষার আগে রিভিশন দিতে সুবিধা হয়। আর এই ক্লাসটা কিন্তু পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তুমি দেখতে থাকবা, কারণ এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখবা যে ডিরেক্ট এগুলো থেকে কোয়েশ্চেন চলে আসছে। আচ্ছা, তো আমরা এখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। সেই কোশ্চেনটা বলছে কি, কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? এখন এইটা নিয়ে তোমরা আসলে একটু চিন্তা করো তো, যে কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন কোনটি। তো আমরা একটু ক্রস চেক করি, দেখি। মেশিন লার্নিং, অবশ্যই এটা তো কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যেই পড়ছে। এরপর এটা ছাড়া তো এআই হবে না, সো এটা লাগবে। কম্পিউটার ভিশন, অবশ্যই এটা থাকবে, এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটাও কিন্তু থাকবে। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের ঘ, অর্থাৎ 1, 2 ও 3। ওকে, ফাইন। এর পরের প্রশ্নে আমরা যাই। এখানে বলেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা। এখন এটা তোমাকে একটু মনে রাখতে হবে, কারণ এখানে তোমাকে বিভিন্ন টাইপের অপশন দিয়ে তোমাকে একটু প্যাচ দিতে পারে, বাট এখানে এই যে HTML এগুলোর নাম শুনলে অনেকে দাগায় ফেলে, বাট এটা দাগানো যাবে না। এখানে ডিরেক্ট মনে রাখতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তায় আমরা যে ভাষা ইউজ করি, প্রোগ্রামিং ভাষা, সেটা প্রোলগ। ওকে, তারপরে ডি নাম্বার অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। টেলিপ্রেজেন্সের ব্যবহার হয় কোনটিতে? টেলিপ্রেজেন্স, এটা আমি বলেছিলাম যে তোমাদের ভার্চুয়াল রিয়েলিটি আমি পড়াবো, তো ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে কিন্তু এই টেলিপ্রেজেন্স জিনিসটা আছে, তোমরা বই খুললে দেখতে পারবা। তার মানে এটার অ্যান্সার কী হবে? ভার্চুয়াল রিয়ালিটি। তো অনেকেই ভার্চুয়াল রিয়ালিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে কিন্তু প্যাচ লাগায় ফেলে, বাট এখানে প্যাচ লাগানো যাবে না, এখানে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি হবে অ্যান্সার। তো পরীক্ষার হলে একটু সচেতন থাকতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেনটা বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো কী কী। তো ক্ষেত্রগুলো আমরা একটু দেখব। তো এখানে দেখো যে আমাদের কি হইতে পারে, প্রথমত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, হ্যাঁ এটা হইতে পারে, কারণ এটা আমরা আগে দেখছি। এরপর স্প্রেডশিট প্রসেসিং, এটা কি আমরা দেখেছি যে না, এটা কিন্তু আমাদের বইয়ে উল্লেখ করা নেই। এবং আমাদের স্পিচ প্রসেসিং, এটা কিন্তু আমরা দেখছি। মানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তুমি এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা কিন্তু এখানে এই যে স্প্রেডশিটটায় কাটা দিব, তার মানে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং এই যে স্পিচ প্রসেসিং, এটা কিন্তু আমরা দেখেছি। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে খ নাম্বারটা, 1 এবং 3। ওকে, সো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে ডিরেক্ট জানাতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে, তাহলে আমি ওই প্রবলেমটার সলিউশন করে দিব। নেক্সট কোশ্চেনে যাই। একটা উদ্দীপক আছে, দেখো বহুপদী কোশ্চেনগুলো আমি করাচ্ছি যাতে করে পরীক্ষায় যেখান থেকেই আসুক, যে টাইপেরই আসুক, তুমি যাতে অ্যান্সার করে আসতে পারো। তো উদ্দীপকটা একটু পড়তে হবে আমাদেরকে। তো এখানে বলছে, ডক্টর ইউসুফ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ, দেখো কিওয়ার্ড পেয়ে গেছি, ঝুঁকিপূর্ণ এবং সূক্ষ্ম কাজে ব্যবহার করা যায়। ডক্টর ইউসুফ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। ওকে, ফাইন। তো প্রথম প্রশ্নটা এরকম করছে যে গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে কি। তার মানে প্রথমটার কথা বলছে। এখানে তুমি কিন্তু কিওয়ার্ড খুঁজে বের করো পরীক্ষার হলে। এখানে কি চাইছে? ঝুঁকিপূর্ণ এবং সূক্ষ্ম কাজ, এটা কে করে? তো আমরা যদি একটু এখানে দেখি অপশানগুলো, প্রথম অপশানে বলছে রোবোটিক্স, এরপর বায়োমেট্রিক্স, এরপর বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি। তো তোমরা কিন্তু জানো যে রোবট দ্বারা কিন্তু আমাদের কি হয়? ঝুঁকিপূর্ণ এবং সূক্ষ্ম কাজগুলো হয়। অর্থাৎ তুমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখবা, বিভিন্ন গার্মেন্টসে দেখবা, এখন কিন্তু এই রোবটের প্রচলনটা অনেক বেশি। রোবট
দিয়ে তারা ঝুঁকিপূর্ণ বড় বড় কাজ করতেছে, হ্যাঁ, বিভিন্ন ইন্ডাস্ট্রির যে ভারী শিল্প আছে সেখানে কিন্তু রোবট ব্যবহার করা হচ্ছে এবং সূক্ষ্ম কাজের ক্ষেত্রে একদম আমাদের দেখা গেছে ডিজাইন থেকে শুরু করে সব ধরনের সূক্ষ্ম কাজে কিন্তু আমরা কি রোবট ইউজ করতেছি। তার মানে এটার অ্যান্সার কিন্তু খুবই সহজ, এটা হবে রোবট। তো অনেকেই এখানে আবেগের বশে অন্য কিছু দাগিয়ে ফেলবে না, ন্যানো টেকনোলজি বলো বা ভার্চুয়াল রিয়েলিটি বলো বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলো, এগুলা দাগানো যাবে না। এরপরে আসো যে আমরা কিন্তু এখানে আরেকটা কোশ্চেন দেখব এবং এটা সম্পূরক কোশ্চেন, সেটা হচ্ছে যে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে কোথায়। তো এটা আমরা জানি যে আমাদের এটা ইউজ হয়ে থাকবে পাসপোর্টে, জন্ম নিবন্ধনে, ভোটার নিবন্ধনে। ওকে, তো এখানে যেহেতু আমাদের তিনটাই অ্যান্সার হবে, তার মানে আমরা হচ্ছে এটাকে ঘ দিয়ে অ্যান্সার করে দিব, 1, 2 ও 3। ওকে ফাইন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা যাই যে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে, আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় কিসের সাহায্যে? এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের মাধ্যমে। তার মানে আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার। ওকে ফাইন। এরপরে আসো যে আমরা দেখি যে অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে। আমরা যে অনলাইনে এত কিছু শিখতেছি এবং পারস্পরিক মিথস্ক্রিয়া মানে হচ্ছে টিচার পড়াচ্ছে, স্টুডেন্ট কমেন্ট করতেছে, প্রশ্ন করতেছে, তো এই যে একটা মিথস্ক্রিয়া, এটাকে কি বলছি আমরা? এটাকে বলছি আমরা ই লার্নিং। তো এটা খুবই সহজ প্রশ্ন, এরকম সহজ প্রশ্নও কিন্তু তোমাদের চলে আসবে, তো এগুলা কোনোভাবেই কি হবে না, ভুল করা যাবে না। ওকে, পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন? তো এটা হবে হচ্ছে ক্যাড, CAD। পণ্যের ডিজাইন তৈরিতে আমরা হচ্ছে কি ক্যাড ইউজ করে থাকি বা এটা আমাদের প্রয়োজন হয়, তো এটা অবশ্যই আমাদেরকে ঘ নাম্বারটা দাগাতে হবে। নেক্সট কোয়েশ্চেনে আসো। নেক্সট কোয়েশ্চেনটা বলছে যে 10^5 নিচের কোনটি? এটা হবে হচ্ছে থিকনেট। ওকে, আশা করি যে তোমরা আমাদের ক্লাসের মাধ্যমেই এই জিনিসগুলা একটু আয়ত্ত করে ফেলবা, আর যাদের ক্লাসটা দ্রুত সময়ে দেখতে হবে তারা 1.5x অথবা 1.25x দিয়ে দেখতে পারো। ওকে, সো আমি জাস্ট এটা রিমাইন্ডার দিয়ে রাখলাম যাদের অনেক তাড়াহুড়ার মধ্যে ক্লাস করতে হবে তাদের জন্য, কারণ এই পরীক্ষার আগে এত লম্বা লম্বা ক্লাস করাটা আসলে বুদ্ধিমানের কাজ না। এত লম্বা ক্লাস করলে ওগুলো মনেও থাকে না, প্র্যাকটিসও করতে পারবা না, যদি এই যে বই পড়তে হয় কিছু ওইটাও পারবা না। সো কম্প্যাক্ট ক্লাস করো, মাথার মধ্যে রাখো, কম্প্যাক্ট ক্লাস বারবার করার মধ্যে তোমার অ্যাকচুয়ালি দেখবা যে প্র্যাকটিসটা হয়ে যাবে। তো একটা ক্লাস দরকার পড়লে অনেকবার করো। ওকে, সিঙ্গেল SMS এর মোড কোনটি? তো এটা কি হবে? এটা দেখো যে আমাদের মাল্টিকাস্ট তো হবেই না, ব্রডকাস্ট না, এটা হবে না, ফুল ডুপ্লেক্স হবে না, তার মানে আমাদের বাকি থাকবে হচ্ছে ইউনিকাস্ট। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল SMS এর মোড। ওকে, আচ্ছা একটা উদ্দীপক পড়তে হবে আমাদেরকে। উদ্দীপকটাতে বলেছে যে একটি কলেজের ICT শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের প্যাঁচানো, এই দেখো কিওয়ার্ড পেয়ে গেছি, প্যাঁচানো তার ব্যবহার করেছেন। উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক কোন ধরনের? তার মানে এখানে আমরা কিন্তু একটা জিনিস বুঝে গেছি যে প্যাঁচানো তার ব্যবহার করেছেন এবং এটা নেটওয়ার্কের কথা বলছে, তার মানে আমাদের অ্যান্সার কী হবে? ল্যান। ওকে, সো আমাদের অ্যান্সার কিন্তু বি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যাদের খুবই বুঝতে প্রবলেম হবে তারা একটু আমাকে জানাবা। আচ্ছা, নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য কি? অর্থাৎ আমাদের যে নেটওয়ার্কটা আমরা স্থাপন করলাম সেটার বৈশিষ্ট্য কি? তো আমরা যদি একটু দেখি অপশানগুলা, যে এতে তারের সংখ্যা 3 জোড়া, না এটা কিন্তু বেশি হবে, 3 জোড়ার বেশি। আচ্ছা, তারপর 100 মিটারের বেশি দূরত্বে ডাটা প্রেরণ করা যায় না, হ্যাঁ এটা কিন্তু সঠিক, 100 মিটারের বেশি তুমি হচ্ছে এটা ডাটা প্রেরণ করতে পারবা না। আর ব্যান্ডউইথ হচ্ছে 10 MBPS থেকে 1 GBPS, হ্যাঁ এটাও ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার হবে 2 ও 3, তাহলে অ্যান্সার সি নাম্বার। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে যে মেশ টপোলজিতে 12টি নোডের জন্য মোট তারের সংখ্যা কত হবে? এটার আমরা অ্যান্সার জানি কত? 66, মানে ডি নাম্বার হবে আমাদের অ্যান্সার। কোন টপোলজিতে, আচ্ছা এখানে কোয়েশ্চেনটা একটু ভালো মতো দেখতে হবে, কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি, এটাই কিওয়ার্ড, সরাসরি অন্য প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে? তাহলে এটার অ্যান্সার কী হবে? আমরা জানি এটার অ্যান্সার হবে যদি সরাসরি অন্য কম্পিউটারের সাথে যুক্ত থাকে, তাহলে মানে অন্য প্রতিটি কম্পিউটারের সাথে যখন যুক্ত থাকবে তখন এটাকে আমরা বলবো মেশ। ওকে, আচ্ছা কোন নেটওয়ার্ক টপোলজিতে সবথেকে বেশি কেবল দরকার হয়? বেশি কেবলের কথা বললে এটাও অ্যান্সার হবে হচ্ছে মেশ। ওকে ফাইন, নেক্সট কোশ্চেনে যাই। মডেমের কাজ কি? মডেম হচ্ছে হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স, তার মানে অ্যান্সার হবে হচ্ছে এখানে আমাদের খ নাম্বার, অর্থাৎ 1 ও 3 ডাটা পাঠানো এবং হচ্ছে ডাটা গ্রহণ, তাহলে আমরা দাগিয়ে ফেলবো কি বি নাম্বারটি। ওকে ফাইন, এরপর আসো যে নিচের কোনটি নন মেটালিক কেবল? সো নন মেটালিক কেবলের কথা বললে, এই যে নন মেটালিক শব্দটা যদি আসে, নন মেটালিক কেবলের কথা যদি তোমাকে বলে, তাহলে এটার হবে হচ্ছে অ্যান্সার ফাইবার অপটিক কেবল। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে কোনটি?
এটা অ্যান্সার আমরা জানি কোনটা, স্যাটেলাইট। খুবই সহজ প্রশ্ন, সো আশা করি যে এই জিনিসগুলো তোমাদের ভুল হবে না। আচ্ছা, এখন একটা উদ্দীপক আমাদেরকে পড়তে হবে এবং উদ্দীপক পড়ে এটার অ্যান্সার আমাদেরকে খুঁজতে হবে। তো চলো আমরা উদ্দীপকটা একটু পড়ি। একটি কক্ষে 8টি কম্পিউটার চক্রাকারে, এই যে একটা পেয়ে গেছি আমরা কিওয়ার্ড, চক্রাকারে পরস্পরের সাথে এমনভাবে যুক্ত আছে যাতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে পড়ে। তো এখন বলছে যে কক্ষের নেটওয়ার্কের কোন টপোলজি ব্যবহৃত হচ্ছে। তো একটা তো কিওয়ার্ড আমরা পাইছি যে চক্রাকারে, হ্যাঁ, এমনভাবে যুক্ত আছে যাতে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকিগুলো নেটওয়ার্কও কিন্তু অচল হয়ে পড়বে। তো এটা কিসে সম্ভব? এটা আমাদের সম্ভব হচ্ছে রিং আমাদের টপোলজিতে। তার মানে আমাদের অ্যান্সার কী হবে? আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা, রিং টপোলজি। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন করছে সম্পূরক, যে আরও কম্পিউটার সংযুক্ত ও পূর্বে ত্রুটিমুক্ত করতে ব্যবহার টপোলজি হতে পারে, সবগুলো হতে পারে, মেশ হতে পারে, স্টার হতে পারে, ট্রি হতে পারে। তার মানে আমাদের অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার হবে ঘ নাম্বারটা। 8 বিটের ASCII কোডের সর্ববামে, এটা সর্ববামে হবে। সো এটা জাস্ট আমি একটু তোমাদেরকে সংশোধন করে দিলাম যে সর্ববামে কোন বিট যুক্ত করা হয়েছে। তো তাহলে আমাদের এখানে যদি তুমি চিন্তা করো যে 8 নাম্বার যে বিটটা থাকবে, ধরো এখানে 8 নাম্বার যে সর্ববামে যে বিটটা থাকবে, এটাকে কি বলি আমরা? এটাকে আমরা বলি হচ্ছে প্যারিটি বিট। তার মানে আমাদের অ্যান্সার হবে ক নাম্বারটাই, অর্থাৎ প্যারিটি বিট। এখানে সাইন বিট, স্টার বিট এগুলো কিন্তু হবে না, প্যারিটি বিট হবে। আচ্ছা, এখানে বলছে 101, দেখো এখানে 101 সংখ্যাটি কি? এটা কি অক্টাল, দশমিক নাকি হেক্সাডেসিমাল? এখন এটা নিয়ে কিন্তু দেখা গেছে যে পরীক্ষার হলে তোমাকে এমনভাবে দেখো এই কোশ্চেনটা দিয়েছে যে তুমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছ, কিন্তু অ্যান্সার কিন্তু খুবই সহজ। কেন? কারণ আমরা কিন্তু 8টা বিটের কথা জানি। তো এই যে 4টা বিটের কথা জানি, তো এই 4টা বিটের কথা সকল সংখ্যা পদ্ধতির কিন্তু এটা আওতাভুক্ত। অর্থাৎ 101টা আমি বাইনারিতে প্রকাশ করতে পারতেছি, আমি অক্টালে নিতে পারতেছি, আমি হচ্ছে দশমিকে নিতে পারতেছি, আমি কিন্তু হেক্সাডেসিমেলেও নিতে পারতেছি। তার মানে এটা সকল সংখ্যা পদ্ধতির আওতাভুক্ত। তাহলে অবশ্যই এটার অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। বাট তুমি একটা জিনিস চিন্তা করো তো, যদি আমাদের এখানে এটা না থেকে পরীক্ষায় যদি এরকম একটা কোশ্চেন থাকতো যে তোমাকে বলতো 762, এই সংখ্যাটি কি? এই সংখ্যাটি কি তোমার হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল নাকি হেক্সাডেসিমাল, এরকম যদি বলতো, তো এইটাকে কিন্তু আমরা হচ্ছে কিসে, এটাকে কিন্তু আমরা বাইনারি বলতে পারবো না। বাইনারি কিন্তু এটা হবে না, এটা বাকিগুলো হবে, অর্থাৎ অক্টাল হইতে পারে, তারপর দশমিক হইতে পারে, ডেসিমাল হইতে পারে, সমস্যা নেই। কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই আমাদের কি হবে না, আমাদের কিন্তু এই বাইনারিতে এটাকে নেশা যাবে না। ওকে ফাইন। এরপর নেক্সট আমরা কোশ্চেনে যাব। তো নেক্সট কোশ্চেনটা খুবই সহজ, সেটা হইল যে অ্যান্ড গেটে এ এবং বি এর মান যদি 0 হয় তাহলে আউটপুট কত হবে? তো এটাকে আমরা খুব সুন্দর মতো 0 × 0 দিয়ে তাহলে 0 দিতে পারি। তার মানে আমাদের আউটপুট কিন্তু 0 আসে, অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু আমাদের এই আউটপুটটা কী আসবে? 0 আসবে। তো জাস্ট আমরা এটাকে যদি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো এক্ষেত্রে আমাদের হচ্ছে উত্তর কী হবে? উত্তর হবে ডি নাম্বারটা। আচ্ছা, রেজিস্টার ডাটা নিয়ে কোশ্চেন করছে যে রেজিস্টার ডাটা স্থানান্তর কতভাবে হতে পারে। তো এটা আমরা জানি যে এটা 3ভাবে হতে পারে। সো এটা আশা করছি যে আর কোনো প্রবলেম নাই। এটা আমি সবুজ দিয়ে একটু দাগাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আসো যে এখানে একটা কোশ্চেন করছে যে অর গেটের ক্ষেত্রে কোন আলো জ্বলবে। তো আমরা যদি জাস্ট একটা জিনিস দেখি যে 0 + 0 = 0, এরপর 0 + 1 = 1। তো এখানে একটু আমরা লিখি একটু, তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। এরপর হচ্ছে 1 + 0 = 1, 1 + 1 = 1। তার মানে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে যখন এই যে 0 + 0 এটা কিন্তু জ্বলবে না, অর্থাৎ 0ই হবে। তার মানে এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে 1টা কিন্তু আমাদের লাগতেছেই এই অর গেটের ক্ষেত্রে। তাহলে কখন আলো জ্বলবে? আলো জ্বলবে যখন একটা আমাদের মান থাকবে 1 1 1 থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু দেখো 2 আর 3-এ কিন্তু এটা দেয়া আছে, তার মানে আমাদের 2 3, অর্থাৎ সি নাম্বার হবে অ্যান্সার। তো আশা করি যে অর গেটের ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আলো জ্বলবে। এই টাইপের কোশ্চেন যদি আসে আশা করি পারা যাবে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব যে কী আছে। নেক্সট কোশ্চেনে বলছে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177-এর পরের সংখ্যাটি কত হবে, অর্থাৎ 177-এর পরের সংখ্যাটা চাইছে। তো তোমরা যারা হচ্ছে 177-এর পরের সংখ্যা 178 আসলে বসাইতে যাচ্ছ, এটা কিন্তু আমাদের কি হবে না, অক্টালের ক্ষেত্রে হবে না। তো আমরা কীভাবে করব? আমরা ফার্স্টে সংখ্যাটা নিয়ে নেব যে 177 আমরা নিলাম, এরপরে আমরা হচ্ছে 1টাকে এখানে যোগ করব। তো যোগ করার পরে তুমি ডিরেক্ট মানটা বসাবো না, জাস্ট একটু চিন্তা করবা যে 7 আর 1, এখানে দেখো 7 আর 1 এই দুইটা আছে না, তো এই দুইটা যোগ করলে আমাদের কত আসে?
একটু আমরা দেখি, তাহলে আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। তো এই যে 7 আর 1 এটা যোগ করলে কিন্তু আমাদের হয় হচ্ছে 8। তো এই 8টা কিন্তু আমাদের ভিত্তি, অর্থাৎ এই 8-এর সাথে কিন্তু 8 আবার মাইনাস করতে হবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 0, রাইট? তার মানে আমাদেরকে বসাইতে হবে 0, বিকজ আমাদের ভিত্তি যেহেতু 8 হয়ে যাচ্ছে। এরপরে আমাদের যেহেতু আমরা এখানে বিয়োগ করেছি, তার মানে আমাদের হাতে কিন্তু 1 আছে। তো এই 1টা আমরা কিন্তু এই যে নিচে দিব, এটা আমরা ধরে নিব যে আমাদের 1 আছে। তো আবারও আমরা যখন যোগ করব তখন আমরা আবার 8 পাবো, এই 7 আর 1 অর্থাৎ 8 পাবো। ভিত্তিও যেহেতু 8, তো আমরা আবার 8 দ্বারা এটাকে কী করবো, বিয়োগ করব। তার মানে আমাদের আবার অ্যান্সার আসবে 0। তার মানে এখানে আমাদেরকে 0 বসাইতে হবে। এরপরে আমাদের হাতে কিন্তু আরেকটা 1 আছে, যেটা আমরা এই যে সামনে মনে মনে বসাবো। এরপর তাহলে কিন্তু আমরা এখন যখন যোগ করব 1 আর 1 কত হবে, 2 হবে। সো আশা করি যে তোমরা ট্রিক্সটা বুঝতে পারছো, যে প্রথমে যখন আমি যোগ করতেছি, তো প্রথমে যোগ করার পরে আমাকে কি করতে হচ্ছে, আমাকে ওই সংখ্যাটা নিতে হচ্ছে এবং সেটাকে আমাকে ভিত্তির সাথে মিলাইতে হচ্ছে। যখন ভিত্তির সাথে মিলে যাচ্ছে তখন আমি ওইটা কিন্তু বিয়োগ করে দিচ্ছি, দিয়ে কিন্তু আমার 0 হচ্ছে। সেমভাবে প্রথম লাইনেও হইলো, দ্বিতীয় লাইনে হইলো, তৃতীয় লাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের 1 যোগ হয়ে 2 হইল। সো আশা করছি যে এই যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে তোমাকে যদি বলে যে এই সংখ্যার পরবর্তী সংখ্যাটা কত, তুমি কিন্তু আশা করি করতে পারবে। সো এটার অ্যান্সার কী হবে, আমাদের এটার অ্যান্সার হবে হচ্ছে 200, তার মানে এটা বি নাম্বার হবে অ্যান্সার। আচ্ছা, সো আমরা এখন নেক্সট কোশ্চেনটা দেখব, যে এখানে বলছে কি, যে দেখো বলছে শিক্ষক নাহিয়ানকে জিজ্ঞাসা করলেন তোমার ক্লাস রোল কত। নাহিয়ান উত্তর দিল হচ্ছে 3D। আচ্ছা, সংখ্যাটিকে যদি দশমিক পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে? ওকে, তো 3D হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল, তার মানে আমাকে ডেসিমেলে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো 3Dকে যদি আমাদেরকে হচ্ছে ডেসিমেলে নিতে হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে আগে যে সংখ্যাটা থাকবে সর্বডানে, তো সেটাকে আমরা 16 দ্বারা গুণ করব, অ্যান্ড অবশ্যই উপরে থাকবে কত, 0 পাওয়ারে। আর নিচেরটাকে আমরা কি করব, এই 3টাকেও আমরা 16 দ্বারা গুণ করব, বাট উপরে কি থাকবে, পাওয়ার 1 করে যেহেতু বাড়ে, সো এখানে আমাদের 1 থাকবে। তো তাহলে আমরা যখন এখানে দেখো d ইন্টু 16 টু দি পাওয়ার 0 যদি এটা করি আমরা, তো আমরা কিন্তু ন্যাচারালি জানি যে এক্সের উপর যদি 0 থাকে তাহলে সেটার মান হবে 1। তার মানে d গুণন 1 হবে, মানে 16 উপরে যেহেতু এখানে পাওয়ার 0 আছে, তার মানে এখানে কিন্তু আমাকে 1 বসাইতে হবে। আর d এর যেহেতু এখানে 1 দ্বারা গুণ হচ্ছে, তার মানে d থাকবে। সো d এর মান আমরা জানি কত, যে আমরা কিন্তু জানি হেক্সাডেসিমেলে এটা হচ্ছে 13। আর 3-এর সাথে যদি আমি হচ্ছে 16কে গুণ করি তাহলে হবে হচ্ছে 48। তো 13 আর 48 অর্থাৎ এটা তুমি যোগ করো, তাহলে তুমি মান পেয়ে যাবে হলো 61। তার মানে আমরা কিন্তু অলরেডি এটাকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিয়ে গেছি। নাহিয়ান যেহেতু বলছিল যে তার রোল হচ্ছে 3D, তো সেটাকে আমরা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিয়ে আসার পরে আমরা তাহলে এই যে 61 পাইলাম, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু 61, অর্থাৎ তার রোল হচ্ছে 61 বা 61। তার মানে আমাদের অ্যান্সার কী হবে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা। সো আশা করি বুঝতে পারছো, এইভাবে তোমাকে কিন্তু এই কনভার্সনগুলো করতে হবে। আচ্ছা, এরপরে আসো কোশ্চেনে আমাদের বলছে যে F16 দ্বারা বাইনারি সংখ্যা পদ্ধতির মান কত। এখন আমরা কিন্তু জানি যে হেক্সাডেসিমেল থেকে আমাদেরকে যখন এই যে বাইনারিতে যাইতে হবে, তখন আমাদের 4টা বিট, যেমন হচ্ছে 8 4 2 1। সো এখানে F এটার আমরা হচ্ছে মান জানি হলো 15। তো তাহলে কিন্তু আমরা এখানে 15 মিলাবো। তো 15 কীভাবে মিলায় দেখো, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14 আর 1 15। তার মানে এখানে কিন্তু 1 1 1 1 হবে, তার মানে 4টা 1 হবে। তাহলেই কিন্তু আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির মান আমরা বের করতে পারবো। তার মানে আমাদের অ্যান্সার কী হবে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বারটা। এটা একটু আমরা সবুজ দিয়ে দাগিয়ে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা এখন আসো যে আমরা পরের কোশ্চেনটা দেখি, যে এখানে বলছে যে সংখ্যার অক্টাল সমতুল্য মান কোনটি। তো এটাকে যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে 98টা আছে। তো এটাকে আমাদেরকে কি করতে হবে, অক্টাল সমতুল্য মানে নিয়ে যাইতে হবে, অর্থাৎ আমাদের ডেসিমেলে আছে সেটাকে আমাদেরকে অক্টালে, ডেসিমেল থেকে অক্টালে নিয়ে যেতে হবে। তো 98টাকে আমরা কি দ্বারা হচ্ছে ভাগ করব, 8 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের থাকে হচ্ছে, যদি আমরা করি 8 থেকে 98, তাহলে আমরা হচ্ছে 12 পাই, এখানে 2 অবশিষ্ট থাকবে। আবারও এটাকে আমরা হচ্ছে 8 দ্বারা আমরা ভাগ করব, তো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 1, এখানে থাকবে অবশিষ্ট 4। এরপর আমরা যদি আবারও এটাকে করি তাহলে আমরা এখানে 0 পাবো, আর এখানে পাবো হচ্ছে 1। তো যেহেতু এটা ঊর্ধ্বমুখী হিসাব করতে হবে, সো আমাদের অ্যান্সার কত হবে, 1 4 2, আর নিচে তো 8 থাকবে, অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু হবে হচ্ছে ক নাম্বারটা। তো আশা করি যে এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো আমরা এখন নেক্সট কোশ্চেন দেখি যে হেক্সাডেসিমেল সংখ্যার ডি ও ই এর যোগফল কত হবে। তো আমরা কিন্তু জানি যে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 13
আর ই ইজ ইকুয়াল টু হচ্ছে 14 বা 14। এখন এইটাকে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা যোগ করলে পাবো হচ্ছে 27। আর যেহেতু এটা আমাদের কী করতে হবে, এই যে হেক্সাডেসিমেলে আছে, তো এটাকে আমাকে অবশ্যই -16 হেক্সাডেসিমেলে থাকলে আমাকে এই ভিত্তি দ্বারা কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো বিয়োগটা আমি একটু তোমাদেরকে দেখাই। যেহেতু এখানে দেখো 27 থেকে, তুমি যদি চিন্তা করো এই 27 থেকে 16 যদি আমি বিয়োগ করি, তাহলে আমরা এখানে পাবো কত, আমরা পাবো হচ্ছে 11। সেটাকে আমরা আবার হচ্ছে হেক্সাডেসিমেলে বলি হচ্ছে বি। তো হাতের আবার 1 আছে, তো সেটা অবশ্যই আমাদের সামনে যাবে, তার মানে আমার হবে হচ্ছে সামনে যেহেতু 1 আছে ওইটা বসে যাবে 1b। তার মানে আমাদের এখানে কিন্তু আমরা এটাকে হিসাব করে 1b-তে কনভার্ট করতে পারি। তো আশা করি যে এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের অ্যান্সার এখানে কি দাঁড়ায়, অ্যান্সার হবে সি নাম্বারটা 1b। নেক্সট কোশ্চেনে যাই যে মৌলিক লজিক গেট কোনগুলো, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। তার মানে আমাদের অ্যান্সার কি হবে, ডি নাম্বারটা। আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই যে ডাইনামিক ওয়েব পেজের কথা বলছে। তো ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত ভাষা কোনটা, তো এটা কিন্তু আমরা জানি, হ্যাঁ এটা কি হবে, এটা হবে পিএইচপি। আচ্ছা, ডাইনামিক ওয়েব পেজের কথা যখন বলবে তখন আমাদের কি হবে, লিখতে হবে পিএইচপি। এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে ডোমেইন নেম। আচ্ছা, এইচটিএমএল হলো কতগুলো ড্যাশের সমষ্টি থাকতে পারে বা কতগুলোর সমষ্টি এগুলো থাকতে পারে, এরকমভাবে কোশ্চেন আসে। তো সেটা হবে কি, ট্যাগ। তার মানে আমাদের এইচটিএমএল হচ্ছে অনেকগুলো ট্যাগের সমষ্টি। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা। আচ্ছা, সাবস্ক্রিপ্টের কথা বলছে, যে এখানে বলছে যে সাবস্ক্রিপ্ট টেক্সটের জন্য কোন ট্যাগটি ব্যবহৃত হয়। তো অবশ্যই এটা আমাদের হচ্ছে সি নাম্বারটা, যেহেতু আমাদের সাবের কথা যেখানে লেখা থাকবে সেটাই কিন্তু আমাদেরকে অ্যান্সার এখানে দাগাইতে হবে। সো প্রথমটা যেহেতু এসইউপি আছে, এটা হবে না, বডিও হবে না, তার মানে আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে, আচ্ছা এখানে আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে কালো কালার কোডের জন্য কোনটি সঠিক ফরম্যাট। তো মনে রাখবা যে কালো কালার কোডের আমি এভাবে মনে রাখতাম যে এখানে 4টা আর আরও 2টা অর্থাৎ 6টা আমাদের কি থাকবে, 0 থাকবে। তাহলে আমরা কালো তোমার হচ্ছে কালার কোডের ফরম্যাটটা জানতে পারবো যে যদি আমাদের 6টা থাকে। আর সাদার ক্ষেত্রে এখানে আমি এক্সপ্লেন করে দিয়েছি যে 255 255 255, লালের ক্ষেত্রে 255 00, আর সবুজের ক্ষেত্রে 0 255 0। সো এগুলো একটু মনে রাখবা, যে কোনোটা থেকে কিন্তু কোশ্চেন যে কোনোভাবে চলে আসতে পারে। ওকে, এরপর বলছে যে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে। তো এটা আমরা জানি, এটা হচ্ছে এইচটিএমএল উপাদান বলে। একদম ওপেনিং ট্যাগ থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত সব কিছুকে আমাদের এইচটিএমএল ট্যাগ বলা হয়। এখানে উপাদান না থেকে যদি এইচটিএমএলও থাকে তাও তোমাকে কিন্তু এটা অ্যান্সার করতে হবে। আচ্ছা, তো আমরা নেক্সট কোশ্চেন দেখি যে এইচটিএমএল ফাইলে কি হয়, যে এখানে আমাদের যেহেতু বহুপদী, সো আমাদের একটু পড়তে হবে যে শুরু ট্যাগ হিসেবে এইচটিএমএল থাকে, হ্যাঁ অবশ্যই থাকে, এটা আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনটা দেখি আমরা যে এইচটিএমএল ফাইলে, অত যেহেতু এটা বহুপদী কোশ্চেন, সো আমাদের একটু পড়তে হবে। তো প্রথম যেটা বলছে যে শুরু ট্যাগ হিসেবে এইচটিএমএল থাকে, এটা সঠিক। এরপর প্রতিজোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে, এটাও ঠিক আছে। অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে, এটাও ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার কী হবে, ডি নাম্বারটা। ওকে, এখানে আরও একটু তথ্য আছে যেটা তোমরা একটু জেনে রাখতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। যে এইচটিএমএল পড়তে পারে এমন সফটওয়্যারগুলোর কথা যদি প্রশ্ন বলে, তাহলে সেটা হবে মোজিলা ফায়ারফক্স, ফ্রন্ট পেজ, নেটস্কেপ, এগুলো কিন্তু আছে। তার মানে আমাদের এইচটিএমএল পড়তে পারে এমন সফটওয়্যারগুলো একটু জেনে রাখতে হবে। আচ্ছা, হরিজন্টাল বা অ্যালাইন কয় ধরনের, এটা অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে 4টা। তার মানে এটার অ্যান্সার হবে সি, ঠিক আছে। ওকে, 4 ধরনের। নেক্সট কোশ্চেনে আমরা যাই। এখানে বলছে কোন ট্যাগটির মাধ্যমে ছোট হেডিং প্রকাশ করা হয়। তো এটার হচ্ছে ছোট হেডিং বলতে, দেখো এখানে তোমাদের একটা ট্রিক শিখাই, যে এখানে যত ছোট হেডিংয়ের কথা বলবে এইচের মানটা তত বাড়বে। অর্থাৎ এখানে আমাদের যেহেতু সব থেকে ছোটোর কথা বলছে, তো এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা, অর্থাৎ H5। ওকে, যত বাড়বে তত হচ্ছে তোমার হেডিং কমবে, মানে ছোট হবে আর কি। আরও একটু তথ্য জেনে রাখো যে আমাদের বলতে পারে যে HTML ফাইলের এক্সটেনশন কি, এটা হবে হচ্ছে .html। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত, এটার অ্যান্সার এক কথায়, এটা হলো 9600 bps। নেক্সট একটা কোশ্চেন, মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি, কিলোবাইট, বাইট, বিট নাকি হচ্ছে মেগাবাইট, এটার অ্যান্সার কী হবে, বিট। নেক্সট কোশ্চেনে যাই, বলছে পাইথন কোন ধরনের ভাষা, মেশিন ভাষা, হাই লেভেল ভাষা, মিড লেভেল ভাষা নাকি অ্যাসেম্বলি ভাষা। এটা অবশ্যই হাই লেভেল বা হচ্ছে উচ্চ স্তরের ভাষা, অ্যান্সার হবে বি নাম্বারটা।
এছাড়াও সি প্লাস প্লাস, বেসিক, প্যাসকেল, ওরাকল, জাভা ইত্যাদিও কিন্তু হাই লেভেলের ভাষা, অর্থাৎ এগুলো দিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে। এখন দেখো এখানে একটা জিনিস বলছে যে এটার সি ভাষা এক্সপ্রেশন কোনটি। তো এখন এই যে 5x² প্লাস 3x প্লাস 4 এটাকে তুমি এখন কীভাবে লিখবা, এটা একটা কোশ্চেন। সো সি এর ভাষায় যদি এক্সপ্রেশন যদি আমরা এখানে লিখি তাহলে কি হবে, যে আমাদের যেহেতু এখানে দেখো 5 মানে প্রত্যেকটা জিনিস আমাদেরকে গুণ করে যাইতে হবে। এখানে দেখো প্রথমে যদি আমি 5-এরটাকে 5 লিখি, এরপরে যেহেতু এটা 5 আর x গুণ হিসাবে আছে তো আমরা এখানে একটা গুণ চিহ্ন দিব, তারপরে আমাদের x দিতে হবে। x যেহেতু দুইটা আছে, যেহেতু x² তার মানে আমাকে এখানে আরেকটা x গুণ দিতে হবে, এরপর আমাদের প্লাস দিতে হবে, তারপর আমাদের 3 বসাইতে হবে, এরপর দেখো 3 সাথে x আছে তো x আবার গুণ হিসাবে আছে, তো এই গুণটা আমাদের দেখাইতে হবে, তারপর x দিতে হবে, এরপর আমাদের 4 দিতে হবে, মানে যেভাবে আছে ওইভাবে আমরা জাস্ট দিয়ে দেবো। জাস্ট আমাদের যেখানে দেখো গুণ করা দরকার সেটা আমরা দেখাচ্ছি। তো এটাই কিন্তু আমাদের সি ভাষা এক্সপ্রেশন দেখিয়ে দিচ্ছে। তার মানে আমাদের অ্যান্সার কী হচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। বাকিগুলো কিন্তু দেখবা যে অনেকগুলো হচ্ছে স্টার মিসিং, সো ওরা কিন্তু ওখানে সম্পূর্ণটা দেখায় নেই, তার মানে আমাদের কিন্তু পরীক্ষার হলে পুরাটা দেখাইতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটাতে আমরা যদি মুভ করি তাহলে আমরা দেখতে পারবো কি, যেখানে বলছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি 5 বার প্রদর্শনের ক্ষেত্রে সি স্টেটমেন্টটা বের করতে বলছে। তো এখন এগুলা নিয়ে অনেকেই সমস্যার মধ্যে পড়ো যে এই যে একটা সি প্রোগ্রাম দেওয়া থাকবে, তো এই যে কোডগুলা তোমরা আসলে কীভাবে মানে জিনিসগুলোকে আইডেন্টিফাই করবা, বুঝবা যে কোনটা কীভাবে হবে। তো জাস্ট এখানে শর্তগুলো একটু তোমরা দেখবা তাহলেই হয়ে যাবে। যে এখানে শর্তগুলোতে কি বলছে, যে প্রথমটাতে বলছে যে দেখো এই এন যেটা আছে সেটা কিন্তু হচ্ছে 6 থেকে ছোট হবে, আর হচ্ছে 1 থেকে শুরু হবে, আর n প্লাস প্লাস মানে হচ্ছে এটা বাড়তে থাকবে ক্রমান্বয়ে। তার মানে আমাদের হচ্ছে প্রথমটাতে যদি আমি দেখি, প্রথমটাতে হচ্ছে 1 2 3 4 5 পর্যন্ত রিড করবে, তার মানে আমাদের এখানে রিডিং দিবে হচ্ছে 5 বার। ওকে, তার মানে আমাদের কিন্তু প্রথমটা ঠিক আছে, মানে প্রথম শর্তটাতে ঠিক আছে যে হ্যালো ওয়ার্ল্ড আমাদের দেখাবে হচ্ছে 5 বার। নেক্সট যদি আমি দেখি, নেক্সটে আমাদের হচ্ছে n আছে 3, হ্যাঁ n শুরুই হয়েছে 3 দিয়ে, বাট এই যে লাস্টে একটা শর্ত দেখতে পাচ্ছ যে n 8-এর ছোট অথবা 8-এর সমান। তো এরকম করে যখন চিহ্ন দেয়া থাকবে এটার মানে তোমরা আশা করি বুঝতে পারছো যে 8-এর থেকে অবশ্যই nটা ছোট হবে অথবা 8-এর সমান হবে। তো যেহেতু এখানে 3 দিয়ে শুরু হয়েছে দ্বিতীয়টাতে, তার মানে 3 অবশ্যই এটা রিড করবে 3 4 5 6 7 8। তো এখানে তুমি একটা মজার জিনিস দেখতে পারবা যে এখানে কিন্তু 6 বার তোমার হচ্ছে প্রদর্শন হবে। তার মানে যদি আমি এই কোডটা দেই তাহলে আমাদের কিন্তু 6 বার হবে, তো এটা কিন্তু হবে না। তার মানে আমাদের কিন্তু অ্যান্সার বি নাম্বারটা অর্থাৎ 2 নাম্বারটা কিন্তু নয়। তার মানে আমরা কিন্তু এখন বুঝতে পেরেছি যে 1 নাম্বারটা যেহেতু আমাদের অ্যান্সার, তো 3 নাম্বারটা তো হবেই, বিকজ প্রশ্ন তো ওইভাবেই অপশান ওইভাবেই বলা আছে। বাট 3 নাম্বারটারও আমরা একটু দেখি যে কেন 3 নাম্বারটা আমাদের অ্যান্সার হইল। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রথমটা 5 বার দেখাবে, দ্বিতীয়টা হচ্ছে 6 বার দেখাবে। সো আমরা যদি এখন 3 নাম্বারটা দেখি, যে 3 নাম্বারে কী বলছে যে n হচ্ছে 5 থেকে শুরু, ওকে 5 থেকে শুরু বাট 10-এর ছোট, তার মানে আমাদের 9 পর্যন্ত নিতে হবে। 5 থেকে শুরু 5 6 7 8 9, এখানেও দেখো আমাদের কিন্তু 5 বারই হচ্ছে প্রদর্শন করতেছে, অর্থাৎ আমাদের 5 বার কিন্তু এখানে আমরা দেখতে পারবো। তো আমাদের অ্যান্সার কী হবে 1 এবং 3 নাম্বার, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বারটা। বি নাম্বারটা কেন হইলো না, অর্থাৎ 2 নাম্বারটা কেন হইলো না, কারণ এখানে 6 বার রিড করবে বা 6 বার প্রদর্শিত করবে, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে 5 বারের কথা। 5 বারের কথা যেহেতু বলা আছে আই হবে এবং 3 হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে একটা প্রোগ্রাম দিয়ে বলছে যে এটার আউটপুট কত। এখন এটা বের করবো আমরা কীভাবে, আমরা একটু দেখি। এখানে বি বলছে কত, বি বলছে হচ্ছে তোমার 50, এটা 59 না, এটা হচ্ছে 50। আচ্ছা 50 দিলাম, এটা হলো বি। এখন আমাদেরকে এ বসাইতে হবে, যে এ আমরা এখানে 2টা সমান বসাবো, বিকজ আমাদেরকে মডিউল বা ভাগশেষ বের করতে হবে। তো 50 মডিউল 25 যদি আমরা দিই, অর্থাৎ আমরা যেহেতু একবারেই ভাগশেষ করব, তো আমরা এখানে যদি ভাগশেষ করি তাহলে আমরা পাবো হচ্ছে 0। ভাগশেষ যেহেতু থাকবে না, 0 থাকবে, তার মানে আমাদের আউটপুট হবে হচ্ছে এই প্রোগ্রামের আউটপুট হবে হচ্ছে 0। তো এইটা একটু মনে রাখবা যে এখানে এই যে তোমরা পার্সেন্টেজ চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা হচ্ছে মডিউল বা ভাগশেষ বলে থাকি। ওকে, তো আমাদেরকে জাস্ট এখানে কী করতে হচ্ছে, এই প্রোগ্রামটির আমাদের যখন আমরা আউটপুট বের করতেছি আমাদের ভাগশেষ বের করতে হচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখো আমাদের কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে সি ভাষার ধ্রুবক ঘোষণা করার নিয়ম কোনগুলো। তো এটা কিন্তু 3টাই হবে, এটা হচ্ছে তোমার 3টা হবে। তো তোমরা একটু মনে রাখবা, জাস্ট লিখার প্যাটার্নটা একটু ডিফারেন্ট, বাট এর অ্যান্সার কিন্তু হবে ডি নাম্বার, অর্থাৎ হচ্ছে এই পাই জিনিসটা, এটা আমরা কিন্তু সি ভাষায় এই যে ধ্রুবক, এই ধ্রুবক লেখার নিয়মগুলো কিন্তু আমরা এভাবে লিখে থাকি। সো আশা করি যে তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। আর যে কোনো প্রবলেম হলে কমেন্ট বক্স তো খোলাই আছে, অথবা আমাকে পার্সোনালি তোমরা জানাতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তো যে কোনোভাবেই হোক
আমি তোমাদেরকে হেল্প করতে চাই। তো আইসিটির আশা করছি যে এমসিকিউগুলো তোমাদেরকে করিয়েছি, ফলো করলে ইনশাআল্লাহ তোমার অনেক উপকার হবে এবং পরীক্ষার হলে তুমি একটা ভালো প্রস্তুতি নিয়ে যাইতে পারবা বা একটা ভালো এক্সাম দিতে পারবা। তো দেখা হচ্ছে নতুন ক্লাসে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।